তো সেই মতো পরিবেশ আমাদের উপহার দিচ্ছে, সে বাজে হোক বা ভালো হোক উপহার দিচ্ছে। তো আমরাও ন্যাচারালি সেই উপহার পেয়ে আমরাও যাতে আরো ঠিক হই, তাই জন্য আমরাও বৃক্ষরোপণ করছি চারপাশে, এধার ওধারে চারপাশে বৃক্ষরোপণ করছি, যাতে পরবর্তীকালে যারা জেনারেশন, নতুন জেনারেশন যারা আসে বা যারা পরবর্তীতে আসবে তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে। তো সেসব আলাদা কথা, যাই হোক আমরা পড়ার বিষয়ে আসি। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ওকে, এখানে কি বলেছে? প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি হলো জীবন। অবশ্যই জীবন মানুষকে একটা আলাদাই অনুভূতি দেয়। মানে একটা বলে না, আমাদের একটাই জীবন, এই জীবনেই যা করার তাই করতে হবে। ওকে, তো তোমরাও চেষ্টা করবে, তোমরা স্টুডেন্ট, নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছো ব্যাপারটা, যে স্টুডেন্ট লাইফ কতটা চাপের। চাপের মানে কি বলছি, এই স্টুডেন্ট লাইফ যদি একবার সাকসেস পেয়ে যায় ক্ষেত্রে, পরবর্তীতে আর কোনো অসুবিধাই থাকবে না। অবশ্যই এখন চাকরি বাকরির যা অবস্থা তো তোমরা জানোই। যাই হোক, আমরা মেন টপিকে আসি। এখানে কি বলেছে? এখানে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আচ্ছা, মেন যে জায়গাগুলো আমি বলবো নোট করতে, খাতায় নোট করবে অবশ্যই তোমরা। ওকে, তো এখানে বলেছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। সংবেদনশীলতা মানেটা কি? সংবেদনশীল মনে না, মানুষ অনেকটা সংবেদনশীল। সংবেদনশীল মানে একদম তোমার আহ মানে চার সাইডে সব চোখ কান নাক খোলা রাখতে হবে, এইসব ব্যাপার। এক্ষেত্রে কি, এখানে যে বলছে, এখানে তোমরা যে গল্পগুলো রয়েছে সেগুলো মানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে, সেগুলো তোমরা একটু পড়বে বাড়িতে, সেগুলো পড়ে তোমরা দেখবে, বুঝতে পারবে। ওকে, এখানে সংবেদনশীলতা যে বলছে, সংবেদনশীল মেন সংজ্ঞাটা কি? যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা। উদ্দীপকটাকে এখানে আবার উদ্দীপক বা স্টিমুলাস যাই বলে, ইংলিশে বলা হয় স্টিমুলাস আর বাংলায় বলে উদ্দীপক। তো উদ্দীপক বলছে যে উদ্দীপক হচ্ছে আমাদের বাইরের সবকিছু, অর্থাৎ কি বলবো, যেমন এখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করছে, উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপক হচ্ছে জল, সূর্যালোক, ঠিক আছে, এইগুলি, এগুলো হচ্ছে উদ্দীপক। অর্থাৎ উদ্দীপক হচ্ছে আহ পরিবেশের যেসব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে বা সাড়া প্রদানে তাদের সাহায্য করে। অর্থাৎ বাইরে থেকে কোনো একটা জিনিস ওই উদ্ভিদদের বা জীবদের সাড়া প্রদানে সাহায্য করছে। মানে যেমন আমি যদি আমার গায়ে এখন একটা চিমটি কাটি, আমার স্নায়ুতন্ত্রে রিসেপ্টরটা পৌঁছাবে, তো স্নায়ুতন্ত্রে পৌঁছে আমরা সেটা বুঝতে পারবো যে চিমটি কাটলাম। সেরকমই বাইরের উদ্দীপক হচ্ছে গাছকে বৃদ্ধি থেকে সাহায্য করছে। তোমরা ন্যাচারালি চিন্তা করবে, গাছকে বৃদ্ধি থেকে সাহায্য করছে। জল, আমরা বৃক্ষরোপণ করছি সকলেই, সেক্ষেত্রে কিভাবে বাড়ছে গাছ? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল, তারপরে মাটিতে গিয়ে জল পড়ছে বৃষ্টির ফলে, সেখান দিয়ে গাছের গ্রোথ হচ্ছে। পাশাপাশি হালকা পাতলা সূর্যালোকের আলো পড়ছে। ওকে, তো এইভাবে গাছের বৃদ্ধি করছে। ওকে, তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, গাছের এইভাবে বৃদ্ধি করছে, ফলে গাছকে বৃদ্ধিতে সাহায্য করছে জল, সূর্যালোক, পাশাপাশি এই অভিকর্ষটা বলও আছে, খনিজ লবণ ইত্যাদি। তো মেনলি হচ্ছে উদ্দীপক হচ্ছে এগুলোই, অর্থাৎ বাইরে থেকে যেগুলি সাড়া প্রদানে সাহায্য করে। এই গাছের প্রাণ আছে, যে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন ব্যাপারটা, গাছের প্রাণ আছে কি করে বুঝে সে নিয়েও একটা বিষয় আছে, অর্থাৎ একটা পরীক্ষা আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে কি বলেছে, উদ্দীপক মানে তোমরা বুঝেছো আশা করি। এবার তাহলে সংবেদনশীলতাকে, এই উদ্দীপকের প্রভাবে জীবের যে সাড়া প্রদান ঘটছে সেটাই সংবেদনশীলতা। ওকে, তো সংবেদনশীলতা কাকে বলে এখান দিয়ে দেখে রাখবে তোমরা। উদাহরণ যেমন বলেছে এখানে, মাটিতে বীজ রোপণ করলে অঙ্কুরোদ্গম ঘটালে দেখা যাবে মূল মাটির নিচে, কাণ্ড মাটির উপরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অবশ্যই এক্ষেত্রে কে উদ্দীপক হিসেবে করছে কাজ? সেই একই জল, সূর্যালোক। অভিকর্ষ বল, মূল মাটির নিচে বৃদ্ধি পাচ্ছে, তাহলে অভিকর্ষ বল একটা টানছে, ওই টান অনুভবে আরো মাটির নিচে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে উদ্ভিদের সংবেদনশীলতা ধরা পড়ছে। তো এরকম নানা উদাহরণ তোমরা দেখতে পারো, তোমরা কমেন্টস করে জানাতে পারো যে আর কি কি উদাহরণ হয় সংবেদনশীলতার। এই হচ্ছে, তো 1 নম্বর আমাদের আজকে কোশ্চেন হচ্ছে সংবেদনশীলতা কাকে বলে। ওকে, এরপরে উদ্দীপক বা স্টিমুলাস কি? উদ্দীপক হচ্ছে, আচ্ছা উদ্দীপনা কি, তার আগে উদ্দীপনা হচ্ছে উদ্দীপক দ্বারা সৃষ্ট এক ধরনের অদ্ভুত শক্তি। ওকে, আচ্ছা, তো উদ্দীপক বা স্টিমুলাস এটা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে বহিঃস্থ বা বাহ্যিক উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। ওকে, আচ্ছা, উদ্দীপক জিনিসটাকে এখানে যেরকম বলেছে সংজ্ঞায়, কি বলেছে সংজ্ঞায়,
যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ বাইরে থেকে বা ভিতরের শক্তি নির্দিষ্ট একটা ব্যবস্থার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, তাকে উদ্দীপক বলছে। সে একই ঘটনা, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপক হয়, সেই বাহ্যিক বা অভ্যন্তরীণ এক প্রকার শক্তি একটা ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট একটা সিস্টেম হয়, তো ওই সিস্টেমের মাধ্যমে জীবের মধ্যে ঢুকছে বা জীবদেহে গৃহীত হচ্ছে ভালো ভাষায় বললে, এবং ওই সাড়া প্রদানের সৃষ্টি করছে। যেমন আলো ঢুকে, মানে আলো গাছের মধ্যে গিয়ে বৃদ্ধিতে সাহায্য করে, একটা সাড়া প্রদান কি বৃদ্ধি হচ্ছে, এর দিয়ে আমরা বুঝতে পারছি গাছের বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে, এটা একটা সাড়া বা রেসপন্স, তাকে বলা হচ্ছে উদ্দীপক। বোঝা গেল? অথবা আমরা যদি নিজের বা কারোর গায়ে চিমটি কাটি, সেটা আ করে চিল্লে উঠবে, সেটা হচ্ছে আমরা চিমটি কাটছি, এটা হচ্ছে একটা উদ্দীপক, আর তার মাধ্যমে সাড়া বা রেসপন্সটা হচ্ছে ওই আ বলে চিৎকারটা। ওকে, প্রাণী ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে এটা উদ্দীপক দু প্রকারের, বাইরে দিয়ে যে উদ্দীপক হয়, অর্থাৎ বাইরে কোন উদ্ভিদ, এখানে উদ্ভিদ ক্ষেত্রে বলেছে, তো যেসব উদ্দীপক জীবদেহের বাইরের পরিবেশে উৎপন্ন হয় তাদের বাহ্যিক উদ্দীপক অবশ্যই, যেমন তাপ, আলো, অভিকর্ষ বল, যেটা আমরা বললাম। অভ্যন্তরীণ উদ্দীপক জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপকগুলিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, যেমন হরমোন। এই ব্যাপারটা কি একটু ক্লিয়ার করি। হরমোন বলছে জীবদেহের অভ্যন্তরীণ উদ্দীপক, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যদি নির্দিষ্ট একটা হরমোন মানে খরিত হচ্ছে, বা পাচক রস যাই বলো তোমরা, সেটা খরিত হচ্ছে, তার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম চলছে। ওকে, আচ্ছা, আমাদের ভিতরে ধরো তোমার ইমিউন সিস্টেম বা যে আমাদের যে ভিতরে যে ইমিউনো সিস্টেমটা রয়েছে না, সেই ইমিউনো সিস্টেমটা যদি লো হয়ে যায় বা ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শরীর খারাপ করে। ওকে, তো এইভাবে অভ্যন্তরীণ উদ্দীপক আমাদের সাহায্য করছে। যেমন লোহিত রক্তকণিকার একটা মেন কাজ, শ্বেত রক্তকণিকার একটা মেন কাজ, অনুচক্রিকার মেন কাজ, এদের কাজে যদি ব্যাঘাত ঘটে আমাদের শরীর খারাপ করবে। সেক্ষেত্রে উদ্দীপকটা কি, উদ্দীপক যদি ব্যাঘাত ঘটে, অর্থাৎ এইগুলি যদি কম করিত হয় বা বেশি করিত হয় এই ব্যাপারটা, তাহলে আমাদের শরীর খারাপ করবে। তো এটা সারা সিস্টেমে এরম হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, তার নির্দিষ্ট একটা কিছু ধরন বা যে কোনো সিস্টেম হওয়ার জন্যে ভিতরে একটা পরিবেশ দরকার, সেই পরিবেশে উদ্দীপকগুলি নির্দিষ্ট কাজ করছে। তো আমরা এখান দিয়ে কি কি কোশ্চেন পেলাম, এক হচ্ছে সংবেদনশীলতা কি, দুই হচ্ছে উদ্দীপক কি, এবং উদ্দীপনা কি। ওকে, উদাহরণ সহ দেখে রাখবে, দুই প্রকার উদ্দীপক দেখে রাখবে। ওকে, এবারে আসি চলন ও গমন। আচ্ছা, চলন মানেটা কি? চলন মানে চলা বা চলছে। ওকে, তো চলন ও গমন, গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, চলন মানে এক জায়গায় থেকেই বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করা। ওকে, আহ চলন ও গমন বলেছে এখানে, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, কি বলছে, স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়েই স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজে থেকেই অথবা উদ্দীপকের প্রভাবেও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, বললাম ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাকে বলা হচ্ছে চলন। ওকে, আর গমন কি? গমনের ক্ষেত্রে ঠিক একটুখানি চেঞ্জ, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে বলেছে, ওখানে হবে স্থির না থেকে, অর্থাৎ স্থানান্তরে গিয়ে যে ব্যাপারটা, মানে এক জায়গায় স্থির না থেকে অন্য জায়গায় ঘুরে, সেটা স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে হতে পারে, এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তো অবশ্যই হবে, তাকে বলা হবে গমন। ওকে, এখানে এটা চলন গমনের পার্থক্য আছে। আচ্ছা, 2028-এ যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, চলন গমনের পার্থক্যটা। ওকে, তোমরা ভাববে 2028 কেন বলছি, 27 বলছি না, কারণ 28-এর ক্ষেত্রেই এই চলন গমনের পার্থক্যটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলনের ক্ষেত্রে বলেছে, এখানে কি বলেছে, যে এখানে বিভিন্ন উদাহরণ দিয়েছে, যেমন যে নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কেবল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটায়, বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সঙ্গে আবদ্ধ অবস্থায় থেকেই অবস্থান করে, এবং প্রাণীদের ন্যায় সাড়া প্রদানের প্রকৃতি একটু আলাদা। সব বিভিন্ন উদাহরণ দিয়েছে, দেখে রাখবে তোমরা। আচ্ছা, এখানে চলন দু প্রকার বলেছে, যে ধীর বৃদ্ধিজ চলন, রসস্ফীতি জনিত চলন। ওকে, এছাড়াও লজ্জাবতী ও বনচালন উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীল চলন দেখা যায়। এই দুটো একটা আলাদা উদাহরণ, এই দুটো নিয়েও কোশ্চেন আসে। ওকে, তো এখান দিয়ে সংবেদনশীলতা এই পার্ট দিয়ে যে কোশ্চেনটা আসতে পারে, মেনলি এখানে দেখবে 2028-এর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই খাতায় কিন্তু নোট করবে, একটা খাতা নিয়ে বসতে বলেছি, একটা পেন নিয়ে বসতে বলেছি, সেখানে অবশ্যই নোট করবে উদ্দীপক কাকে বলে এবং উদাহরণ, কয় ধরনের উদ্দীপক কি কি, এই একটা কোশ্চেন হতে পারে। ওকে,
তো ধীর বৃদ্ধিজনিত চলন বা রসস্ফীতিজনিত চলন ব্যাপারটা কি আসে। ধীর বৃদ্ধিজনিত চলন যে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের ধীর বৃদ্ধিজনিত চলন বা বৃদ্ধিজনিত চলন, অর্থাৎ ধীরে ধীরে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে, এক জায়গাতেই তো বৃদ্ধি হচ্ছে, উদ্ভিদরা তো আর গমন করতে পারে না, তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে ধীর বৃদ্ধিজনিত চলন দেখা যায়। রসস্ফীতিজনিত চলন বা এর অপর নাম প্রকরণ, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। ওকে, আমরা রিডিং এ আসি, তারপরে ব্যাপারটা বলছি। বলছে পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বর অভ্যন্তরস্থ কোষরসের অভিস্রবণ চাপ বৃদ্ধি পেলে উদ্ভিদ কোষে জল গৃহীত হয়। এর ফলে প্রোটোপ্লাজমের সামগ্রিক আয়তন বৃদ্ধি ঘটে এবং কোষপ্রাচীরের উপর যে ধনাত্মক চাপের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে রসস্ফীতিজনিত চাপ। পজিটিভ চাপ এর সৃষ্টি হচ্ছে, নেগেটিভ চাপ না। নেগেটিভ চাপ হলে চুপসে বা কুকুরে, আর পজিটিভ চাপ হলে বৃদ্ধি। অর্থাৎ বলছে পরিণত উদ্ভিদ কোষ, অর্থাৎ উদ্ভিদ কোষের তরুণ না বয়স্ক, সেই উদ্ভিদ কোষের যে একটা অঙ্গাণু কোষ গহ্বর, সেখানেই তো জলের চাপের সব ক্রিয়াকলাপ ঘটে। এই কোষ গহ্বরের ভিতরে বলছে কোষরসের অভিস্রবণ চাপ বৃদ্ধি পেলে, অর্থাৎ কোষরস যে ভিতরে যে কোষরস, আবারও বললাম যে কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে, কোষ প্রোটোপ্লাজম থাকে, কোষ রসটা থাকে, ঠিক আছে। ওই কোষ রসের বলছে চাপটা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি কোষের বাইরের পর্দার উপর চাপের সৃষ্টি হয় এবং তার ফলে কি হবে, ওই প্রোটোপ্লাজম যে ভিতরে রয়েছে ওই প্রোটোপ্লাজমের আয়তনটা বৃদ্ধি পাবে এবং ওই কোষ প্রাচীরের উপর যে ঘটনাটা বললাম ধনাত্মক চাপ সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে রসস্ফীতিজনিত চাপ। অর্থাৎ ওই উদ্ভিদ বলছে যে বয়স্ক উদ্ভিদ কোষের ভিতরে যে বিভিন্ন কারণেই হোক না কেন, ওই কোষ রসটা যে রয়েছে সেই কোষ রসের একটা চাপ বৃদ্ধি পেলে উদ্ভিদ কোষে জল গৃহীত হয়, ফলে প্রোটোপ্লাজমের বাইরের পর্দায় চাপ পড়ে, ওর আয়তন বৃদ্ধি পায় এবং কোষ প্রাচীরের উপরে ধনাত্মক একটা চাপ সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে রসস্ফীতিজনিত চাপ। এবং এর ফলেই মানে এর বাড়া কমাতে বা এর তারতম্যজনিত কারণে উদ্ভিদ অঙ্গে যে চলনটা সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে রসস্ফীতিজনিত চলন। ওকে, তো চলন গমনের একটা পার্থক্য আছে, দেখে রাখবে। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, অনেক স্কুলে দেয় কোশ্চেনটা টেস্টে, মাধ্যমিকেও আসতে পারে, যে চলন হলেই যে গমন সৃষ্টি হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু গমন হলেই চলন সৃষ্টি হয়। অথবা ভালো ভাষায় বলতে গেলে গমন মাত্রেই চলন, কিন্তু চলন মাত্রেই গমন নয়। কেন? অথবা এরম আসতে পারে গমন মাত্রেই চলন, কিন্তু চলন হলেই যে গমন সৃষ্টি হবে এমন কোনো ঘটনা নেই, ব্যাখ্যা করো। উদাহরণের সাহায্যে তোমরা ব্যাখ্যা করতে পারো। এই কোশ্চেনটা হচ্ছে এই পার্থক্যের 3 নম্বর পয়েন্টে, প্রকার, ঠিক আছে, এই পয়েন্টটা দিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে ভাববে, অ্যান্সারটা না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা জয়েন হয়ে ডাউটটা বলবে, ওখানে আমরা আমাদের অ্যান্সার দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে কি বলছে, চলন গমনের ধারণা দিয়ে একটা পার্থক্য রয়েছে, উদাহরণ দিয়ে একটা পার্থক্য রয়েছে এবং উদ্ভিদ অঙ্গের ভূমিকা দিয়ে পার্থক্য রয়েছে। যাই হোক, তোমরা এটা পড়বে, দেখবে এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এটা পার্থক্য। ওকে, এটা দেখে রাখো। আচ্ছা, এরপরে আসি রোটেশন আর সার্কুলেশন। চলনের মধ্যেই পড়ছে দুটো ঘটনা, রোটেশন আর সার্কুলেশন। কি ব্যাপারটা, রোটেশন আর সার্কুলেশনের মধ্যে একটা পার্থক্য আসে, কিন্তু অনেক স্কুলেই আসে এই পার্থক্যটা, কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, টেক্সট বইয়ের যা ম্যাটার গুলো আছে রিডিং করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা জিজ্ঞাসা করবে, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। রোটেশন আর সার্কুলেশনের মধ্যে মেন পার্থক্য কি আমরা সংজ্ঞা পড়লেই জানো। রোটেশন বলছে পরিণত উদ্ভিদ কোষের কোষ অভ্যন্তরস্থ একটা বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের আবর্তন। আর সার্কুলেশন বলছে কিছু কিছু উদ্ভিদ কোষ, অপরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের প্রত্যেকটিকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন। অর্থাৎ এর মধ্যে মেন পার্থক্যটা কি, এটা সংজ্ঞা সেরকম আসে না, বা আসলেও তোমরা লিখতে পারবে, কারণ পার্থক্য হিসেবে তোমরা পড়ে রাখছো। রোটেশন আর সার্কুলেশন যে পার্টটা রয়েছে না, সেই রোটেশন আর সার্কুলেশন পার্টের পার্থক্য কি কি হতে পারে তোমরা শুনে খাতায় লিখবে। কিন্তু রোটেশনের ক্ষেত্রে হচ্ছে পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঘটছে, কিন্তু সার্কুলেশন বলছে অপরিণত উদ্ভিদ কোষ, অর্থাৎ তরুণ কোষের ক্ষেত্রে ঘটতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ কোষ আছে। রোটেশনের ক্ষেত্রে কি, এই কোষ গহ্বরের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘটে প্রোটোপ্লাজমের আবর্তন। বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘটে, অর্থাৎ বৃহৎ কোষ গহ্বরের মধ্যে প্রোটোপ্লাজমের আবর্তনটা ঘটে একটা বড় কোষের মধ্যে। আর সার্কুলেশনের ক্ষেত্রে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের মধ্যে আবার প্রোটোপ্লাজম থাকে, সেই মধ্যে প্রোটোপ্লাজমের আবর্তন ঘটে। ওকে,
অর্থাৎ রোটেশনের ক্ষেত্রে পরিণত উদ্ভিদ কোষ আর সার্কুলেশনের ক্ষেত্রে অপরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বরে ঘটে ঘটনাটা। ২ নম্বর পার্থক্য হিসাবে বলছে রোটেশনের ক্ষেত্রে একটি বৃহৎ কোষ গহ্বরের প্রোটোপ্লাজমকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে, কিন্তু সার্কুলেশনে বলছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘটছে। ওকে, এইভাবে তোমরা দুটো পার্থক্য তৈরি করতে পারো, ছবিটা আঁকতে পারো, পাশে ডায়াগ্রাম এঁকে দিলে আরো ভালো হয়। এরপরে গমনের সংজ্ঞা রয়েছে, আমরা পরবর্তীতে গমন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই গমনের সংজ্ঞায় কিছু মানে ব্যতিক্রম তো থাকতে পারে, ক্লামাইডোমোনাস ভলভক্স যেমন বলেছে এখানে ব্যতিক্রম, ডায়েটম ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, চলন কিন্তু উদ্ভিদ দিয়ে সম্পন্ন হয়, অবশ্যই মনে রাখবে। গমন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয় দিয়েই হতে পারে, অবশ্যই। ব্যতিক্রম আছে সেগুলো দেখে রাখবে। আর চলনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয় না, কিন্তু গমনের জন্য অবশ্যই হাত পায়ের প্রয়োজন হয়, এগুলো দেখে রাখবে। যেমন এখানে বলছে সিলিয়াস ইউডোপোডিয়া, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তো সো এই এরপরে আমরা যে বড় বড় দুটো ব্যাটার অর্থাৎ লজ্জাবতী গাছের পাতার চলন, বনচারালের পাতার চলন আর আচার্য জগদীশচন্দ্র বসুর পাঠটা আসবো। ওকে, আজকে চলনের আগে অবধি আমরা পড়বো, উদ্ভিদ চলনের আগে অবধি। পরবর্তী ভিডিওতে উদ্ভিদ চলন কভার করবো, তার পরবর্তীতে উদ্ভিদ গমন, এবং পরবর্তী ভিডিওগুলিতে স্নায়ুতন্ত্র, হরমোন এই নিয়ে আমরা আসবো। ওকে, তো এরপরে লজ্জাবতী গাছের পাতার চলন আমরা পরবর্তী ভিডিওতে আসবো। ওকে, এবং পরবর্তী ভিডিওটা ডাউট ক্লিয়ারিংও হবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে দেখবে। আজকে খুবই কমই ছোট্ট একটি ক্লাস হলো, যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট আজকে প্রথম ভিডিও। ওকে, তো আজকে একদম অল্পই হলো। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই ডাউটটা পাঠাবে, আমরা ক্লিয়ার করে দেবো। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে তোমরা যারা যারা ভিডিও দেখছো, এবং তোমরা অবশ্যই অবশ্যই প্রাইভেট বাড়িতে আছে তাদের কাছে পড়ছো, পাশাপাশি ভিডিওগুলো দেখবে, তোমাদের খুব হেল্পফুল হবে। ঠিক, চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে। তোমরা যারা স্টুডেন্টরা দেখছো তারা আমাদের একটা পরিবার, অবশ্যই। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে টাটা, বাই বাই অ্যান্ড গুড বাই, টাটা।